চালাইছে আরে হ ভাই সারা এসে বসে রয়েছে আগেই খতরনাক না এটা হ্যাঁ 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 দাদু আছে স্যার অনেক সাউন্ড আসতেছে একটু মিউট করে দেন একটু লাইনে থাকো আমি রেকর্ডিংটা অন করে নেই তারপরে সব ঠিক করতেছি জি স্যার রেকর্ড অন আছে স্যার একটা কথা বলার ছিল বলো বলো স্যার আমি তো আগে দুই তিনটা ক্লাস করতে পারিনি স্যার মানে আমার আইডি তে স্যার লিংক আসেনি আজকে স্যার আজকেও আসেনি আমি অন্যজনের থেকে নিয়ে স্যার করতেছি স্যার আচ্ছা এটা আমাকে বলে লাভ নাই আমি ক্লাস শুরু করলাম হ্যাঁ অঙ্ক যেটা করাইতেছি খেয়াল করো হ্যাঁ আজকে যেহেতু ঢুকছো আজকে থেকে সিরিয়াসলি ক্লাস শুরু করো স্যার কেউ ক্লাসে ঢুকতে পারতেছে না স্যার আচ্ছা আমার এখানে নেটের প্রবলেম ছিল এখন তো নেটের প্রবলেম কেটে গেছে হ্যাঁ এখন দেখো ক্লাসে ঢুকতে পারতেছি কিনা এখন অবশ্যই পারবে আচ্ছা প্রথম অঙ্ক ছিল এটা এখন দেখো ঢুকতে পারতেছি কিনা জনাব হাফিজ 2018 সালের স্যার বল আমার এখানে নেটে প্রবলেম করতেছে স্যার আমি বললে দেখতে আছি কথা শোনা যাচ্ছে স্যার আমি বললে দেখতে আছি আমার কথা শোনা যাচ্ছে কিনা জি স্যার জি স্যার আচ্ছা স্যার আটকে আটকে আসতেছে হ্যাঁ আমার নেটে প্রবলেম করতেছে আমি বারবারই বলতেছি নেটে প্রবলেম করতেছে আজকে তো আজকের প্রথম অঙ্ক শীটে স্ক্রিনে দেখা যাচ্ছে তো জনাব হাফিজ 2018 সালে 1 ডিসেম্বর তারিখে নগদ 30,000 টাকা 40,000 টাকার অফিস আরম্ভ করলো তারপরে লেনদেনগুলো ছিল ক্রমান্বয়ে যেগুলো আমরা ক বলতেছি প্রারম্ভিক মূলধন নির্ণয় খাতা কলম হাতের কাছে আছে জি স্যার জি স্যার জি স্যার আগেও কোনো এক ক্লাসে আমরা আলোচনা করছি যে যখন থাকবে ঋণ থাকবে আমরা ঋণকে অন্তর্ভুক্ত করব না ঋণ অন্তর্ভুক্ত করারও দরকার নাই আর যোগ করে আবার বিয়োগ করারও দরকার নাই তাহলে আমরা কি করব মালিকের যে সম্পদ আমরা মালিকানা সত্ত্বের সংজ্ঞা বলছি প্রথম দিকের ক্লাসে মালিকানা সত্ত্ব কি সম্পদের উপর মালিকের দাবিকে মালিকানা সত্ত্ব বলে তো তোমরা লিখো প্রারম্ভিক মূলধন নির্ণয় এই কথা লিখে আন্ডারলাইন করো যার লেখা হয়ে যাবে সে বলবা স্যার লেখা হয়ে গেছে স্যার আমি এই যে ছক আকারে করতেছি আচ্ছা করো সেটা কোনো সমস্যা নাই টেকনিকটা শেখা দরকার স্যার লেখা হয়েছে আচ্ছা লিখো নগদ 30,000 টাকা তার নিচে অফিস সরঞ্জাম নগদ 30,000 টাকা অফিস সরঞ্জাম 40,000 টাকা স্যার আনসার 70,000 স্যার প্রারম্ভিক মূলধনের পরিমাণ প্রারম্ভিক মূলধন নির্ণয় এই কথা লিখছো কিনা জি স্যার তারপরে যেটা বলছি একটু নেটে প্রবলেম করতেছে আজকে নগদ 30,000 টাকা তার নিচে অফিস সরঞ্জাম 40,000 টাকা যোগ করে দাও টাকা স্যার আচ্ছা এবার খতে জানতে চাইছে মাস শেষে জনাব হাফিজের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় হ্যাঁ সমাপনী মালিকানা সত্ত্ব সূত্রটা আগে লেখো যা বলি দ্রুত লেখার চেষ্টা করো সমাপনী মালিকানা সত্ত্ব সমান সমান যার হয়ে যায় আওয়াজ দিয়েন যে স্যার লেখা হয়েছে সমাপনী মালিকানা সত্ত্ব সমান সমান প্রারম্ভিক মালিকানা সত্ত্ব যোগ উত্তোলন স্যার বাবারে তোমারটা যদি হইতো তাহলে আমি আর পড়াইতাম না তোমারটাই শুনতাম যোগ আয় সমূহ প্রারম্ভিক মালিকানা সত্ত্ব যোগ আয় সমূহ লিখছি
মাইনাস ব্যয়সমূহ। স্যার হইছে। আচ্ছা, এবার একটা টেবিলে একটা টাকার গড় দিয়ে ছক কাটো, দুইটা টাকার গড় দিয়ে ছক কাটো। বিবরণ টাকা টাকা। স্যার সূত্রটা আরেকবার একটু বলেন। প্রারম্ভিক মালিকানা সত্ত্ব যোগ আয়সমূহ বিয়োগ ব্যয়সমূহ। সমাপনী মূলধন সমান সমান প্রারম্ভিক। তোমার আর লেখা লাগবে না, তুমি সামনে আগাও। এখন যেটা বলি এটা করো। দুইটা টাকার গড় নাও। জি স্যার। নিয়ে বিবরণ টাকা টাকা এটুকুন লেখো, বিবরণ টাকা টাকা। লিখছি। আচ্ছা, এবার অঙ্কের ভিতরে লেখো প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন যেটা নির্ণয় করছো শেষের টাকার ঘরে বসায় দাও। স্যার আপনি একটু অ্যানসারটা দিলে স্যার, প্রারম্ভিক মূলধন যোগ আয়সমূহ বাদ। এটা আর লেখা লাগবে না, এখন যারা অঙ্ক করতেছে তুমি তাদের সাথে তাল মিলাও। কেবল আয়সমূহ বিয়োগ ব্যয়সমূহ। হ্যাঁ, সোজা জিনিস, একবার শুনলেই লেখা যায়। প্রারম্ভিক মূলধন শেষের কলামে 70,000 লিখছো? রহিম রাজ লিখছেন? গেছে আবার আসছে রহিম রাজ। হ্যাঁ, প্রারম্ভিক মূলধন 70,000 লিখছো? জি স্যার। নিচে লেখো আয়সমূহ, লিখে আন্ডারলাইন করো। ইয়েস স্যার, বলেন স্যার। আয়সমূহ লেখা লেখো নগদে পণ্য, নগদে বিক্রয়, এই কথা লিখো, নগদে বিক্রয়। তুই আমার দিয়ে দিস। নগদে বিক্রয় প্রথম টাকার করে লেখো 45,000। জি স্যার লিখছি স্যার। জি স্যার লিখছি স্যার। বাকিতে বিক্রয় 40,000। জি স্যার। যোগ করে ফেলো। আর দেনাদার থেকে টাকা আদায় হলো, এটা কি আয়ের অন্তর্ভুক্ত হবে? জি স্যার। হ্যাঁ, তোমার মাথা। দেনাদার থেকে টাকা হ্যাঁ আদায় হলো, স্যার, এটা কি এটা আয়? আয়ের অন্তর্ভুক্ত হবে না স্যার, হবে না। এটা হ্যাঁ, সম্পদের অন্তর্ভুক্ত হবে। এবার এই নগদে বিক্রয় কত বলছি? 45,000। 45,000। আর বাকিতে বিক্রয় কত বলছি? 40,000। 40,000। তাহলে মোট বিক্রয় কত হলো? এবার যোগ করে 85,000। যোগ করে আউটার কত নাও, প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করে ফেলো। জি স্যার। প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করে কত আসছে বলো? স্যার 1,55,000। 55,000। এবার নিচে লেখো বাদ ব্যয়সমূহ। জি স্যার। বাদ ব্যয়সমূহ লিখে আয়সমূহের আগে কি যোগ লেখা দরকার ছিল? জি স্যার। যোগ আয়সমূহ এই কথা বলছি, তুমি ভালো করে শুনো, মনোযোগ দাও। বাদ ব্যয়সমূহ বলছি, লিখতেছো? জি স্যার লেখা শেষ। হ্যাঁ, এবার লেখো। জি স্যার, বেশ সময় লিখছি স্যার। হ্যাঁ, তা আন্ডারলাইন করে তার নিচে লেখো নগদে ক্রয়। জি স্যার। প্রথম টাকার ঘরে লেখো 20,000। জি স্যার। বলেন তো দেখি, অফিস সরঞ্জাম ক্রয় এটা কি মুনাফা জাতীয় না মূলধন জাতীয়? স্যার এটা স্যার মূলধন সম্পদ। জাতীয় স্যার, মূলধন জাতীয়। এটা আসবে সম্পদ না, স্যার। মূলধন জাতীয় আসবে ব্যয়। না। এবার লেখো বাকিতে পণ্য ক্রয়। বাকিতে পণ্য ক্রয়। জি স্যার। 30,000। 30,000। স্যার বেতন প্রদান। বেতন প্রদান স্যার। কর্মচারীকে পরিশোধ, এটা আসবে? না স্যার, আসবে না। তাই স্যার। এবার লেখো বেতন প্রদান। জি স্যার। 10,000। স্যার পাওনাদারকে পরিশোধ, এটা আসবে না কা? আচ্ছা, এটা পরে ব্যাখ্যা করতেছি, আগে লিখে শেষ করো। বেতন জি প্রদান স্যার লিখছি স্যার। 10,000। 10,000। এবার তিনটা ব্যয় যোগ করো। স্যার আনসার 95,000। আচ্ছা, এই 95,000 টাকা ওই আয় আর প্রারম্ভিক মূলধনের যে যোগফল 1,55,000 তার থেকে বিয়োগ করে দাও। স্যার মানে 60,000 বিয়োগ করার পরে 95,000 আনসার, মানে ফাইনাল আনসার 95,000। 95,000। তাহলে এইটাই হলো সমাপনী মালিকানা সত্ত্ব। জি স্যার। বুঝে আসছে? ওকে। জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার গতে জানতে চাইছে করা লাগবে। উপরোক্ত লেনদেন নগদে অফিস সরঞ্জাম ক্রয় এটা কেন আসে নাই স্যার ব্যয়তে? মূলধন জাতীয়, এটা সম্পদ, এটা ব্যয় না। বুঝে আসছে? ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। বুঝে আসছে কিনা? জি স্যার।
আর কার প্রশ্ন আছে? স্যার আপনি একটু ওই নগদে পাওনাদারকে পরিশোধ করা হলো পরিশোধ, এটা ব্যয় না, এটা হলো দায় হ্রাস। আমরা এখানে কি লিখছি শিরোনামটা বাদ ব্যয় সমূহ, আর এটা হলো দায় হ্রাস। তো ব্যয় আর দায় তো এক জিনিস না, এই জন্য আসবে না। উত্তর পাইছো? জি স্যার। বুঝছো? জি স্যার। প্রশ্ন যে করছো সে উত্তর বুঝছো? জি স্যার বুঝছি। এটা বলবা তো যে স্যার হ্যাঁ আমি বুঝছি। আচ্ছা সামনে আগাচ্ছি। এবার আমি তো 3-4 বার বলছি স্যার। হিসাব সমীকরণ। এখানে সম্পদ আছে হলো নগদ, অফিস সরঞ্জাম, প্রাপ্য হিসাব, তিনটা সম্পদ। আর দায়ের পাশে আছে প্রদেয় হিসাব আর মালিকানা সত্ত্ব বা মূলধন। তাহলে মোট টাকার গড় 5টা দিয়ে ছক কাটেন। বামে তারিখ, তারপরে 5টা টাকার গড়, তারপর মন্তব্য। বামে তারিখ, 5টা টাকার গড়, মন্তব্য, ছক কাটেন। টাকার গড় 5টা, স্যার নগদ, অফিস সরঞ্জাম আর প্রাপ্য হিসাব সম্পদ। তুমি আগে ছক কাটো। বামে তারিখ, তারপরে 5টা টাকার ঘর, দেন সম্পদ। তারিখ তারপর উদ্ধৃত দিছি। সর্বডানে মন্তব্য। রহিম রাজ ছক কাটতেছ? यस স্যার। হ্যাঁ, হইলে বলো যে স্যার ছক কাটা শেষ। তারিখ, 5টা টাকার গড়, মন্তব্য। স্যার ছক কাটা শেষ। আচ্ছা, 3টা টাকার গড়ের পরে যে দাগটা আছে ওটা ডাবল করে দাও, অর্থাৎ এখানে সম্পদ শেষ। যখনই সম্পদ শেষ হবে ওই দাগটা ডাবল করে দিবা বুঝার জন্য। হইছে? আমি মনিটরে একবার ছকটা দেখাই দিতেছি। জি স্যার। এই যে দেখেন, নগদ, অফিস সরঞ্জাম, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, মূলধন। এই যে দেখেন সম্পদ আর দায় মালিকানা সত্ত্বের মাঝখানে ডাবল। ঠিক আছে? এবার আমি বুঝায় করাবো দেখে নিচে প্রশ্নে চলে গেলাম আবার। শুরু করি। তারিখের ঘরে তারিখ দাও 2018 ডিসেম্বর 1। 2018 ডিসেম্বর 1। জি স্যার। হ্যাঁ, নগদের ঘরে লিখো 30,000। নগদ 30,000 লেখা হয়েছে। জি স্যার। অফিস সরঞ্জাম 40,000 আর মূলধনের ঘরে 70,000। সর্বশেষ টাকার গড় থাকবে মূলধন, প্রথম টাকার গড় থাকবে নগদ। 5টা টাকার গড় আবার বলে দিচ্ছি, নগদ, অফিস সরঞ্জাম, প্রাপ্য হিসাব, দায়ের পাশে প্রদেয় হিসাব, মূলধন। ফাহিম মেহেদি লিখতে পারছেন? ডিসেম্বর 2। হ্যাঁ, ডিসেম্বর 2 নগদে পণ্য ক্রয়, আয়না ব্যয়। কথা বলো। ব্যয়ের ফলে নগদ হ্রাস, ব্যয়ের ফলে হ্রাস। তাহলে নগদ থেকে মাইনাস করেন। ডিসেম্বর 2 নগদ থেকে মাইনাস 20,000, মূলধন থেকে মাইনাস 20,000। নগদ থেকে মাইনাস 20,000, মূলধন থেকে মাইনাস 20,000। জি স্যার, করছি স্যার। তারপরে ডিসেম্বর 6 আমরা সবগুলো আগে বসাবো, একবারে যোগ বিয়োগ করব, একটা একটা করে না, হ্যাঁ একবারে করব। ডিসেম্বর 6 অফিস সরঞ্জাম ক্রয় 10,000 নগদে। সম্পদ। খেয়াল করেন, একটা সম্পদ বৃদ্ধি, একটা সম্পদ হ্রাস, এই পরিবর্তনটাকে কাঠামোগত না নিট পরিবর্তন কি বলা হয় বলেন তো? স্যার কাঠামোগত। কাঠামোগত, ভেরি গুড। তাহলে নগদ থেকে মাইনাস করেন 10,000, অফিস সরঞ্জামের সাথে যোগ করেন 10,000। জি স্যার। নগদ থেকে মাইনাস 10,000, অফিস সরঞ্জামের সাথে প্লাস 10,000।
জি স্যার। আচ্ছা 9 তারিখ নগদে পণ্য বিক্রয় 45,000 আয়ের উদাহরণ আয় ব্যয়ের অনুরূপ না বিপরীত? আয় ব্যয়ের বিপরীত। বিপরীত স্যার। স্যার 2 তারিখের বিপরীত হবে। 2 তারিখে কি করছি আমরা? নগদ থেকে মাইনাস করছি, মূলধন থেকে নগদ থেকে মাইনাস, মূলধন থেকে মাইনাস। তাহলে এবার 9 তারিখ লেখেন নগদের সাথে প্লাস 45,000, মূলধনের সাথে প্লাস 45,000। নগদের সাথে প্লাস 45,000, মূলধনের সাথে প্লাস 45,000। হয়ে গেছে না? জি স্যার। 15 তারিখ বাকিতে পণ্য ক্রয়। বাকিতে পণ্য ক্রয় দায়ের পাশে বসবে। হ্যাঁ, তারা বাকিতে পণ্য ক্রয়ের ফলে দায় প্রদেয় হিসাবের সাথে যোগ, প্রদেয় হিসাবের সাথে যোগ 30,000, মূলধন থেকে মাইনাস 30,000। নিট পরিবর্তন না কাঠামোগত পরিবর্তন? নিট পরিবর্তন, এই স্যার কাঠামোগত পরিবর্তন। কাঠামোগত পরিবর্তন, হ্যাঁ লেখেন। স্যার এই যে 15 তারিখ 30,000 বিক্রয়ের ফলে অত কথার দরকার নাই, তুমি প্রদেয় হিসাবের সাথে যোগ লেখো 30,000, বাকিতে পণ্য ক্রয় 30,000। প্রদেয় হিসাবের সাথে যোগ 30,000, মূলধনের সাথে যোগ 30,000, সরি বিয়োগ, মূলধনের সাথে বিয়োগ 30,000। রহিম রাজ লিখতে পারছেন? স্যার প্রদেয়ের সাথে যোগ আর মূলধনের সাথে বিয়োগ। মূলধন থেকে বিয়োগ। আচ্ছা এবার 20 তারিখ বাকিতে পণ্য বিক্রয় অনুরূপ না বিপরীত? স্যার করছি। বাকিতে পণ্য বিক্রয় বিপরীত, প্রাপ্য হিসাবের সাথে যোগ, মূলধনের সাথে যোগ। 20 তারিখ আবার বলতেছি, 20 তারিখ প্রাপ্য হিসাবের সাথে যোগ 40,000, মূলধনের সাথে যোগ 40,000। প্রাপ্য হিসাবের সাথে যোগ 40,000, মূলধনের সাথে যোগ 40,000। লেখা হয়েছে? স্যার আমার অঙ্ক শেষ। যার হয়েছে ধন্যবাদ, রেজাল্ট পরে বলেন, আমি করায় শেষ করি। 26 তারিখ সবাই তো আর একসাথে পারতেছে না। 26 তারিখ বলবো? আচ্ছা 26 তারিখ হলো পাওনাদারকে পরিশোধ। কি পরিশোধ করছি? টাকা। নগদ হ্রাস না বৃদ্ধি? নগদ হ্রাস। তাহলে 26 তারিখ দিয়া নগদ থেকে মাইনাস 25,000, প্রদেয় হিসাব থেকে মাইনাস 25,000। নগদ থেকে মাইনাস 25,000, প্রদেয় হিসাব থেকে মাইনাস 25,000। জি স্যার। 28 তারিখ তার উল্টো, দেনাদার থেকে আদায়, নগদের সাথে প্লাস। 28 তারিখ দেনাদারের সাথে প্লাস, নগদের সাথে প্লাস 20,000, প্রাপ্য হিসাব থেকে মাইনাস 20,000। কোন পরিবর্তন? স্যার কাঠামোগত পরিবর্তন। কাঠামোগত পরিবর্তন, থ্যাংক ইউ। নগদের সাথে প্লাস 20,000, প্রাপ্য হিসাব থেকে মাইনাস 20,000। লাস্ট এন্ট্রি 30 তারিখ কর্মচারীর বেতন প্রদান করা হলো। কর্মচারীর বেতন প্রদান করা হলো 30 তারিখ। নগদ থেকে মাইনাস 10,000, মূলধন থেকে মাইনাস 10,000। নগদ থেকে মাইনাস 10,000, মূলধন থেকে মাইনাস 10,000। ঠিক আছে, এবার যোগ বিয়োগ করেন, রেজাল্ট বের করেন। জি স্যার। রেজাল্ট বের, এবার যার আগেই শেষ করেন সে রেজাল্ট বলেন। নগদের স্যার রেজাল্ট সম্পত্তি 1 লাখ টাকা, মালিকানা সত্ত্বে 1 লাখ টাকা হইছে স্যার টোটাল। স্যার নগদে ঘরে বের হবে 30,000, অফিস সরঞ্জামে 50,000, প্রাপ্য হিসেবে 20,000। বাকি যারা আছে ও লিখে ফেলো। নগদ কত বলছো আবার বলো? স্যার প্রদেয় হিসাব 30,000 আর অফিস সরঞ্জাম 50,000, প্রাপ্য হিসাব 20,000। 20,000। অন্যরা লিখো নগদ হিসাব 50,000, সরি 5,000, আর হচ্ছে গিয়ে মূলধন 95। অফিস সরঞ্জাম 50,000, প্রাপ্য হিসাব 20,000, প্রদেয় হিসাব 5,000, মূলধন 95,000। দেখেন আমরা একটু আগে যে সমাপনী মালিকানা সত্ত্ব নির্ণয় করছি ওইখানে 95,000 আসছিল কিনা ক্ষয়ের উত্তর? জি স্যার। জি স্যার। তাহলে মিলে গেল অঙ্ক। ঠিক আছে, প্রশ্ন থাকলে করো, 1 মিনিট সময়। প্রশ্ন থাকলে করো, না হয় আমি পরের অঙ্কে যাচ্ছি।
স্যার পদ হিসাব মানে কি স্যার, একটু ব্যাখ্যা করে বলতে পারবেন? প্রদেয় হিসাব আবার বলো, প্রশ্নটা বুঝি নাই। মানে পদ হিসাবটা কি স্যার? মানে প্রাপ্ত হিসাব তো বুঝলাম, মানে পদ হিসাবটা তো তোমার মনে কাছে পড়তেছে না। কে কত টাকা পায় এটাকে প্রদেয় হিসাব বলে। তোমার কাছে তৃতীয় পক্ষ কত টাকা পায়, তুমি একটা ব্যবসার মালিক, তোমার কাছে তৃতীয় পক্ষ কত টাকা পায় সেটাকে প্রদেয় হিসাব বলে। বুঝে আসছে? সহজ কথা পাওনাদার স্যার, সহজ কথা পাওনাদার বলা হয় না, যে সম্পদের উপর তৃতীয় পক্ষের যে দাবিটা। শুনো, যে প্রশ্ন করছে সেটা যদি সায়েন্সের হয় সে তো আবার প্রশ্ন করবে পাওনাদার কি। স্যার বলেন। না স্যার বুঝতে পারছি, আমি কমার্স স্যার পরের দুটো ক্লাস স্যার আমার নেট ইস্যুর কারণে স্যার আমি অ্যাটেন্ড করতে পারিনি স্যার। কোন ক্লাসের লিংকটা একটু কষ্ট করে দিয়ে দিন গ্রুপে। এখন এইটা বলার তো কোনো যুক্তি নাই। এখন আজকে যেটা করতেছো ইউটিউবে স্যারের নাম দিয়ে সার্চ দিয়ে পেয়ে যাবা। আচ্ছা শোনো, আচ্ছা পরের অঙ্ক 8 নম্বর। আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? স্যার আমি একটা অঙ্কতে পেয়েছি হলো নগদে পণ্য বিক্রয় 1,05,000 টাকা, যার ক্রয় মূল্য ছিল 65,000 টাকা। স্যার এটা কি করব? নগদে পণ্য বিক্রয় 1,05,000 টাকা। হ্যাঁ বুঝছি। এটা হলো আসলে এই প্রবলেমটা অনার্সে, ক্রয় মূল্য ছিল 65,000 টাকা। আচ্ছা এখন প্রশ্ন করছে, উত্তর শুনো। যখন এরকম বিক্রয়ের দুইটা মূল্য থাকে, একটা বিক্রয় মূল্য আর একটা পণ্যের ক্রয় মূল্য, তখন এটাকে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলা হয়। এটা হলো অনার্সের অঙ্ক। এই ক্ষেত্রে অঙ্ক যখন আমি প্রথমতে পেয়েছিলাম একটা অঙ্ক স্যার, আমি আর উত্তরই দিব না স্যার। আমরা এখন করতেছি স্যার, না শুনে যদি তুমিই কথা বলো তাহলে তার আমার উত্তর দেওয়ার দরকার নেই, তুমি আমার চেয়ে ভালো বুঝো। 8 নাম্বার অঙ্ক, প্রারম্ভিক মূলধন নির্ণয় করেন আপনারা। প্রারম্ভিক মূলধন নির্ণয় শীট প্রশ্ন মনিটরে দেওয়া আছে, দেখে করে ফেলেন। প্রশ্ন করার পরে উত্তর শোনার চেষ্টা করবা। প্রশ্ন করে যদি তুমি উত্তর বলতে থাকো তাহলে তো আর প্রশ্ন করার দরকার নাই। আগের অঙ্কে প্রারম্ভিক মূলধন যে নিয়মে নির্ণয় করছি এই অঙ্কে একই নিয়মে নির্ণয় করেন। ঋণ কখনো যোগও করব না, বিয়োগও করব। আপনি কি সৃজনশীল বাদ দিয়ে করেন স্যার? দেখে দেখে ভালো কয়েকটা পড়াইতেছেন নাকি? তোমার যা মনে হয় তুমি বলতে থাকো, আমি সৃজনশীল আনসার 70,000 ওইভাবেই করাচ্ছি। স্যার প্রারম্ভিক মূলধন কত আসছে? 70,000। 70,000 হয়ে গেছে। 70,000 স্যার। এবার খ খেয়াল করো, খ নাম্বার। এখানে তারিখ নির্দিষ্ট করে দিছে, 12, 15, 20 ও 30 তারিখের লেনদেনগুলোর হিসাব খাত উল্লেখপূর্বক আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিন্যাস করে দেখাও। ছক কিভাবে কাটবা? বামে তারিখ, তারিখের পরে হলো হিসাব খাত, তারপরে শ্রেণীবিন্যাস। 3টা কলাম হবে, তারিখটা ছোট বাকি দুটো একটু বড়। এইভাবে ছক কাটো। আমি ছক মনিটরে দেখাই দিলাম। এই যে ছক, তারিখ, হিসাব খাত, শ্রেণী বিভাগ। তারিখ, হিসাব খাত, শ্রেণী বিভাগ। ছক কাটো। আমি বুঝাই দিতেছি, তুমি শুধু মনোযোগ দাও। তোমার কাজ হলো মনোযোগ দেওয়া। ছক কাটা হয়েছে? অত স্কেল দিয়ে কাটার দরকার নেই, ফ্রি হ্যান্ড কার্ভ কাটো, বাঁকা হোক। আমাদের সময়টা ম্যাক্সিমাম ব্যবহার করি আমরা যাতে সবচেয়ে বেশি করাইতে পারি। তো তারিখের ঘরে লেখো 2017 জানুয়ারি 12, 2017 জানুয়ারি 12। দেখেন 12 তারিখে লেনদেনটা ছিল নগদে পণ্য ক্রয়। খেয়াল করে শুনেন তারপরে লিখেন। পণ্য ক্রয়ের জাবেদা তোমরা জানো, আমরা জাবেদার নিয়মে লিখবো না। হ্যাঁ, জাবেদা তোমরা পারো, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা ঠিক এইভাবে লিখবো না, আমরা নিচে নিচে লিখবো। ক্রয় হিসাব, নগদান হিসাব লিখেন। হিসাব খাতের ঘরে ক্রয় হিসাব, নগদান হিসাব লেখা হইলে আওয়াজ দিবেন যে স্যার লেখা হয়েছে। ওকে, শ্রেণী বিভাগে যান। ক্রয় আয় না ব্যয় বলেন তো? স্যার ব্যয়। তো ক্রয় বরাবর করে হিসাব শ্রেণী বিভাগের ঘরে লিখেন ব্যয় বা ব্যয় হিসাব। শুধু ব্যয় লেখলেও চলবে, ব্যয় হিসাব লেখলে উত্তম। আর নগদ হলো সম্পদ হিসাব। সম্পদ স্যার। জি, 12 তারিখের পরে 15 তারিখ ব্যয় সম্পদ লেখা হয়েছে তো? জি স্যার। 15 তারিখ বহি ফেরত। বহি ফেরত এটা মানে ক্রয় ফেরত। ক্রয় ফেরত স্যার। আচ্ছা,
ক্রয় ফেরতের জাবেদা হলো স্যার ক্রয় ফেরত হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার ক্রয় ডেবিট। ফেরত হিসাব ক্রেডিট। তো আমরা হিসাব খাতের করে লিখবো প্রদেয় হিসাব, আর তার নিচে লিখবো ক্রয় ফেরত হিসাব বা বহি ফেরত হিসাব। প্রদেয় হিসাব, বহি ফেরত হিসাব। অনেক লেখা হয়েছে? আচ্ছা, সব তো মিউট করলাম, আওয়াজ আসে কোত্থেকে? শ্রেণী বিভাগে লিখেন দায় হিসাব, ব্যয় হ্রাস হিসাব। আরেকবার বলেন স্যার। দায় হিসাব, প্রদেয় হিসাব হলো দায়, আর বহি ফেরত। স্যার আপনি সবাইকে মিউট করে দেন স্যার। শুন, আমি তো অল মিউট করে রাখছি, তোমরা যদি নিজে অন করো সেটা আমি মিউট করবো কিভাবে বাবা? তোমার এখানে তো অন করার সিস্টেম আছে, এখন যে অন করছে সে তো বোঝা উচিত যে আমার কারণে অন্যের ক্লাস করতে অসুবিধা হইতেছে। আচ্ছা, সামনে আগাচ্ছি। তাহলে দায় হিসাব, ব্যয় হ্রাস হিসাব, এই কথা লিখো, কারণ ক্রয় ফেরত ব্যয় হিসাব না, ব্যয় হ্রাস, ক্রয় ফেরত আয়ও না। যদি প্রশ্ন থাকে এখনই করো। 20 তারিখ সবার সামনে মনিটরে আছে, কমিশন পাওয়া গেল। নগদান হিসাব, কমিশন আয় হিসাবও লিখতে পারো, প্রাপ্ত কমিশন হিসাবও লিখতে পারো। নগদান হিসাব, কমিশন আয় হিসাব অথবা প্রাপ্ত কমিশন হিসাব, দুইটাই কারেক্ট, কোনো ভুল নাই। স্যার শুধু আয় হিসাব লাগলে কি হবে? স্যার এই শব্দটা কোথা থেকে আসতেছে স্যার? এই ভাই মাসুদুর রহমান, তোমার কাছ থেকে সাউন্ড আসতেছে, তুমি মাইকটা বন্ধ করো না। ভাই ঝগড়াটা পরে শুনি, তুমি একটু মাইকটা অফ করো। মিউট অল আমি করে রাখছি, এখন তোমরা ওইখান থেকে অন করলে এটা আমার কিছু করার থাকে না। স্যার মিউট করে দেন স্যার সবাইকে। স্যার আমি তো মিউট অল করেই রাখছি, মাসুদুর রহমান তার নিজস্ব মাইক্রোফোন অন করে রাখছে, এটাকে আমি কি করব? স্যার সামনে আগাচ্ছি। না স্যার মিউট করা যায় স্যার, কেউ অন করতে পারবে না। 20 তারিখ হয়ে গেছে, হ্যাঁ, এবার হলো লাস্ট এন্ট্রি 30 তারিখ। হাফিজকে তার পাওনা টাকার পূর্ণ নিষ্পত্তিতে, এই কথাটা প্রশ্নে খাতায় লিখেন, যেহেতু দাগ দেওয়ার ব্যবস্থা নাই, পূর্ণ নিষ্পত্তি এই কথাটুকু লেখেন। রহিম রাজ লিখতেছেন, পূর্ণ নিষ্পত্তিতে এই কথাটা লিখেন। দেখেন 30 তারিখের লেনদেনটার সাথে সম্পর্ক হলো 23 তারিখের লেনদেন। মনিটরে খেয়াল করেন, হাফিজের নিকট থেকে পণ্য ক্রয় ছিল 15,000 টাকা, আর হাফিজকে আমরা পরিশোধ করতেছি কত টাকা? 14,500 টাকা। আর সে আমাদেরকে বলছে যে তোমার সাথে আমার যে লেনদেন ছিল এটা শেষ, অর্থাৎ আমাকে 500 টাকা বাট্টা মঞ্জুর করছে। এই বাট্টাটা নগদ বাট্টা, এটা ক্রয় বাট্টা না। বুঝে আসছে? এবার সমাধান লেখেন, তারিখ দেন 30, হিসাব খাতের করে লেখেন প্রদেয় হিসাব, তার নিচে প্রাপ্ত বাট্টা হিসাব, তার নিচে নগদান হিসাব। তিনটা, প্রদেয় হিসাব, প্রাপ্ত বাট্টা হিসাব, নগদান হিসাব। হয়েছে লেখা? হিসাবের শ্রেণী বিভাগ লিখেন, প্রদেয় হিসাব বরাবর দায়, প্রাপ্ত বাট্টা আয়, নগদান হিসাব সম্পদ। আবার বলতেছি, প্রদেয় হিসাব দায়, প্রাপ্ত বাট্টা আয়, নগদান হিসাব সম্পদ। গ নাম্বারের সমাধান সবার সামনে মনিটরে আসতেছে, সমীকরণের ছকটা দেখে নেন। সম্পদ দুইটা, দায় দুইটা, তারিখ দুইটা, সম্পদ দুইটা, দায়। ছক কাটেন। না না 10 মিনিট দেরিতে শুরু হয়েছে না এখানে। সেটা আরেকটু দেখেন স্যার। স্যার দেখেন মনিটরে তারিখ আছে, খেয়াল করেন। অনেকেই আছেন আপনারা সমীকরণ ভালো বুঝেন, করা শুরু করতে পারেন। 5 তারিখে বলা আছে তামিমের নিকট নগদে পণ্য বিক্রয়। হ্যাঁ, তারিখের ঘরে তারিখ দাও জানুয়ারি 5, নগদের ঘরে লিখো 40,000, মূলধনের ঘরে 40,000। আবার বলতেছি, মনোযোগ দিবা শুধু।
নগদের ঘরে 40,000, মূলধনের ঘরে 40,000। হয়েছে লেখা? 8 তারিখ নগদে আসবাবপত্র ক্রয়, খেয়াল করো তারিখ দাও। 8 নগদের ঘরে -10,000, আসবাবপত্রের ঘরে +10,000। নগদের ঘরে -10,000, আসবাবপত্রের ঘরে +10,000। কোন পরিবর্তন, নিট না কাঠামোগত? স্যার কাঠামোগত। কাঠামোগত। 23 তারিখ 23 তারিখ হাফিজের নিকট হতে পণ্য ক্রয়, হ্যাঁ দায়ের পাশে বসবে, আগের অঙ্কেও ছিল। প্রদেয় হিসাবের সাথে যোগ 15,000, মূলধন থেকে -15,000। প্রদেয় হিসাবের সাথে যোগ 15,000, মূলধনের সাথে -15,000। 27 তারিখ 27 তারিখ ভাড়া প্রদান 12,000। লেনদেনটা একটু বলবেন? কত তারিখেরটা বলো? 23 তারিখেরটা। 23 তারিখে ছিল হাফিজের নিকট হতে পণ্য ক্রয়। কোন ক্রয় বা বিক্রয়ের সাথে নাম থাকলে যদি নগদ উল্লেখ না থাকে সেটাকে ধারে ধরতে হয়। গত ক্লাসে আমরা ধারে ক্রয় বিক্রয়ের 3টা শর্ত 3টাই বলে দিছি। কেউ আছেন কি লিখে রাখছেন এটা? মানে নাম উল্লেখ থাকবে, তারপর নাম ধারে বা বাকিতে শব্দটা থাকলে 2/10 নিট 30 এরকম একটা শর্ত থাকলে এই 3টার যে কোনো একটা থাকলে ওই লেনদেনটাকে ধারে ধরতে হয়। তো এখানে নাম আছে এই জন্য এটা ধারে। 27 তারিখ ভাড়া প্রদান, নগদ থেকে -12,000, মূলধন থেকে -12,000। নগদ থেকে -12,000, মূলধন থেকে -12,000। এবার দেখে নাও উত্তর। মনিটরে উত্তর আসছে, তাকাও। ঠিক আছে? 23 তারিখের লেনদেনটা একটু প্রশ্ন দেখান তো স্যার। 23 তারিখের লেনদেনটা এই মাত্রই তো একজনকে বলে দিলাম, হাফিজের নিকট হতে পণ্য ক্রয়। ঠিক আছে, পরের প্রবলেমে যাচ্ছি। সৃজনশীল 9। মনিটরে সবাই খেয়াল করেন, পড়তে থাকেন। হয়ে গেছে। আছে আর করা যাবে? হ্যাঁ, ক সমাধান করেন, ক নিজেরা করেন। স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। এটা আপনারা নিজেরা করেন। স্যারের নেটের সমস্যা। আজকে ক্লাসই আমার কিরকম জানি লাগতেছে। স্ক্রিনশট দেখতে পাচ্ছেন? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার পারমিং মূলধন আছে 1,70,000 টাকা। স্যার মেবি নাই। স্যার আছে রে ভাই। স্যার রেকর্ড হইতেছে সব। টাইমে স্যার। স্যার স্যার আপনি নিজেকে মিউট করে রাখছেন স্যার। স্যার আপনি নিজেকে মিউট করে রাখছেন স্যার। মিউট করে রাখছেন স্যার। হ্যাঁ, এবার ঠিক আছে। 12:44 বাজে আর আছে টাইম। আর 1 মিনিট আছে। বলো বলো।
শুনো আমার একটা দুই তিনটা কথা শুনে রাখো। আগের যে দুইটা অঙ্ক আমরা সলভ করছি, জি স্যার ঠিক আছে। হ্যাঁ শোনো, এখন আর করার মতো সময় পর্যাপ্ত হাতে নাই, তো কথা শোনো। তোমাদের যে জিনিসগুলো করানো হয়েছে বাকিটা তো তোমরা অনলাইনে ঢুকে এটা তো দেয়াই থাকবে, ক্লাসের কি কি ইনফরমেশন আছে। সো তোমরা যেটা করতে পারো, ঢুকলে স্যার অ্যাক্সেস করা যায় না, ঢুকে না। এখন এটা টেকনিক্যাল প্রবলেম, এটা তো আমার হাতে না। কিভাবে কি করছে ওটা কলেজ ভালো জানে। তারপর আমি কলেজ অথরিটিকে জানাবো যে কেন তোমরা ক্লাস করে দেখতে পারো না বা শুনতে পারো না, এটা আমি জানাবো না। এখন যেটা দরকার সেটা শোনো। তোমরা হিসাবের শ্রেণী বিভাগ, সমীকরণ, এই দুইটা জিনিসের উপর ভালো করে প্রস্তুতি নাও। কি বলছি বুঝছো? হিসাবের শ্রেণী বিভাগ আর হলো সমীকরণ, এই দুইটার উপর ভালোভাবে প্রস্তুতি নাও। আর আমরা মনিটরে যে জিনিসগুলা দিয়ে রাখবো সেটা তুমি একবারে দেখতে না পারো, দ্বিতীয়বার ট্রাই করো, একবার হয়ে যাবে। আর যদি প্রবলেম হয় কলেজে একটু যোগাযোগ করো। তোমার ক্লাস টিচার কে তোমাদের সেকশনে? কামরুল স্যার। কামরুল হাসান। ইংলিশের কামরুল হাসান স্যার। ওই স্যারের তোমাদের যাবতীয় যত প্রবলেম হয়, আমার ক্লাস নিয়েও যদি প্রবলেম হয়, আমার পড়াও না বুঝো, সে বিষয়গুলো তোমরা যেতে হবে থ্রো কামরুল স্যার। তোমাদের অভিভাবক কলেজে কামরুল স্যার, এরপরে কামরুল স্যার প্রবলেমগুলা প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার ওনাদেরকে জানাবে। হ্যাঁ, আর টেকনিক্যাল প্রবলেমগুলো কখনো টিচার সলভ করতে পারবে না। টেকনিক্যাল প্রবলেমগুলো কলেজে এক্সপার্ট আছে, এরা সলভ করবে। কথা বুঝাইতে পারছি? জি স্যার। এখন শেষ একেবারে লাস্ট মিনিটে আমরা আছি কলেজে, শেষই অলমোস্ট শেষ। তো তোমাদের যা জিজ্ঞাসা এটা আগামী ক্লাসের জন্য থাকলো ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। সবাই কলে গ্রুপে স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আপনার নাম্বারটা দাও যাবে স্যার? স্যার বলো। সাথে পার্সোনাল নাম্বারটা দাও যাবে, পার্সোনাল নাম্বারটা? হ্যাঁ দেওয়া হয়েছে তো, সবার কাছে আছে। তুমি কোন একজন থেকে জিজ্ঞেস করে নাও। 01624 366 967